আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 1 জুলাই হতে কার্যকর। ফৌজদারি কার্যবিধি আইন 1 ধারা 1-1 এই আইন ফৌজদারি কার্যবিধি নামে অভিহিত হবে। 1-2 1 জুলাই হতে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। 4-ক অ্যাডভোকেট, 4-ক অ্যাটর্নি জেনারেল, 4-খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-1 গ অভিযোগ বা চার্জ। ধারা 4-1 চ আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা অথবা আমলযোগ্য কেস। ধারা 4-1 বর্কিত নালিশ। ধারা 4-1 চ ইনকোয়ারি বা অনুসন্ধান ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার শুরু হওয়ার পূর্বেই পরিচালনা করা হয়। ধারা 4-1 ঠ তদন্ত। ধারা 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ। ধারা 4-1 মূর্ধন্য অপরাধ। 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4-1 ধ থানা। ধারা 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ধারা 5 বলা আছে দণ্ডবিধি অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে, কিন্তু অন্য কোন আইনে যদি অপরাধের বিচার তদন্ত অনুসন্ধান কার্যক্রম যদি থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ধারা 9 দাঁড়া আদালত। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকার বাইরে বিশেষ কোনো মামলা পরিচালনার জন্য অথবা বিশেষ কোনো মামলার বিষয়ে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে। ধারা 12 ধারা 22 মফস্বলের জন্য জাস্টিস অফ দি পিস। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস। ধারা 28 দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন? হাইকোর্ট, দায়রা আদালত, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত। ধারা 29 খ কিশোর অপরাধের বিচার কোন আদালত বা কোন ম্যাজিস্ট্রেট করতে পারবেন? ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। ধারা 35 একই অপরাধে একই মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 35 ক পূর্বে জেল হাজতে আটক থাকলে দণ্ড থেকে হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 42 ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যদি জনগণের সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য, কিন্তু জনগণ দুই ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। 1 ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে, আর 2 মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে। অর্থাৎ কোন আসামি যদি ফেরারি থাকে সেই আসামির ঠিকানা খুঁজে দিতে জনগণ বাধ্য নয়। আর একটা বিষয়, কোন মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে জনগণ বাধ্য নয়। ধারা 43 অন্য কোনো ব্যক্তি যদি ওয়ারেন্ট জামিনের ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 44 ধারা 44 উপধারা জনসাধারণ কিছু অপরাধের সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 45 কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 46 গ্রেপ্তার। ধারা 47 আবদ্ধ স্থানের মালিকের অনুমতি নিয়ে
গ্রেপ্তার কার্যক্রম করতে হবে। ধারা 48, ধারা 48-এ বলা আছে প্রবেশের যদি অনুমতি না পাওয়া যায় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার করতে হবে। এখানে কোনো কক্ষে প্রবেশ করার পূর্বে সেখানে যদি পরহেজগার নারী থাকে অবশ্যই তাকে অবাধে সরিয়ে যেতে বলতে হবে, অথবা তাকে সরিয়ে যাওয়ার জন্য অন্য কোনো মহিলা দ্বারা তাকে অন্য কোনো কক্ষে নিয়ে যেতে হবে। ধারা 49, দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। ধারা 50, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কোনো অপরাধীকে বা আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। ধারা 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি। ধারা 52, মহিলার দেহ তল্লাশি। ধারা 53, দেহ তল্লাশি করে যদি কোনো আগ্নেয়াস্ত্র বা অবৈধ অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা আটক করতে হবে, হেফাজতে নিতে হবে। ধারা 54-1, ধারা 54-1 উপধারা অনুযায়ী পুলিশ অফিসার যে সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 54 9টা কোটেশন আছে। 54-1 9টা কোটেশন আছে। 1-এ আমলযোগ্য অপরাধ, 2-এ ঘর ভাঙার যন্ত্রপাতি, 3-এ সরকার ঘোষিত অপরাধী, 4-এ চোরাই মাল, 5-এ পুলিশের কাজে বাধা দানকারী, 6-এ সামরিক বাহিনী, 7-এ বিদেশে অপরাধ করে যদি কেউ দেশে আসে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 8-এ কোনো মুক্তিপ্রাপ্ত আসামি যদি ফৌজদারি কার্যবিধির 565-3 উপধারা লঙ্ঘন করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 9-এ বলা আছে অপর কোনো পুলিশ অফিসারের নিকট হতে গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 55-1 উপধারা। ধারা 55-1, থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56-1, পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। যখন থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো আসামিকে বা কোনো অপরাধীকে গ্রেপ্তারের জন্য তার অধস্তন কোনো কর্মচারীকে দায়িত্ব দেন, সেক্ষেত্রে 4টি বিষয় পালন করতে হবে বা 4টি বিষয় লক্ষণীয়। 1, তিনি একটি লিখিত আদেশ দেবেন। আদেশটি অধস্তন কর্মচারীর হাতে দিতে হবে। যাকে গ্রেপ্তার করা হবে তার পূর্ণ বিবরণ থাকতে হবে। কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করা হবে তা আদেশের মধ্যে উল্লেখ থাকতে হবে। ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58, অপরাধীকে সারা বাংলাদেশে অনুসরণ করা যাবে। ধারা 59, বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও কার্য পদ্ধতি। ধারা 59, বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও কার্য পদ্ধতি। সাধারণ মানুষ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা আছে। অর্থাৎ জনসাধারণ যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবেন সেক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা আছে। 1, অপরাধটি জামিনযোগ্য নয়। 2, সরকার ঘোষিত অপরাধীকে, অর্থাৎ সরকার ঘোষিত অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারবেন এবং অপরাধটি যদি জামিনযোগ্য না হয় সেক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো জনগণ সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করতে পারেন না। জনগণ সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করতে পারেন না। ধারা 60, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ। অর্থাৎ যদি কোনো অফিসার বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন তাহলে তাকে অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 60। ধারা 61, আসামিকে অনতিবিলম্বে কোর্টে হাজির করতে হবে। ধারা 62, থানার অফিসার ইনচার্জ
যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট প্রদান করবেন। কি বিষয়? শশা থানা এলাকায় দৈনিক কি পরিমাণ অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এবং কতজন আসামিকে জামিনে মুক্তি প্রদান করা হয়েছে, এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিপোর্ট প্রদান করবেন। ধারা 63 জামিন মুচলেকা বা আদালতের বিশেষ কোনো আদেশ। ধারা 64 ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 65 ম্যাজিস্ট্রেট যাকে গ্রেপ্তার করতে পারেন তাকে গ্রেপ্তারের জন্য জনগণকে আদেশ দিতে পারেন। ধারা 66 কোন আসামি বা অপরাধী পুলিশ হেফাজত হতে যদি পলায়ন করে তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে। এখানে পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ধারা 67 ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারা অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 68 সমন। সমন কে কে জারি করতে পারেন? সমন সাধারণত পুলিশ অফিসার দ্বারা জারি করা হয়, কিন্তু আদালতের কোনো অফিসার দ্বারা বা সরকারি কর্মচারী দ্বারা জারি করা যায়। সমন জারির পদ্ধতি ধারা 69। ধারা 70 সাবালক পুরুষের নিকট সমন জারি। ধারা 71 লটকিয়ে সমন জারি। ধারা 72 সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72-1 সরকারি কর্মচারী এক কপি স্বাক্ষর করে অপর কপি গ্রহণ করবেন। ধারা 72-2 স্বাক্ষরিত কপি দ্বারা সমন জারি হয়েছে মর্মে গণ্য করা যায় বা প্রমাণক হিসেবে ব্যবহার করা যায়। ধারা 73 এখতিয়ারের বাহিরে সমন জারি। ধারা 74 সমন জারির প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77 এক বা একাধিক ব্যক্তি অথবা এক বা একাধিক পুলিশ অফিসারের উপর সমন কার্যকরী করার জন্য প্রেরণ করা যেতে পারে। ধারা 78 জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য প্রেরণ করা যেতে পারে। ধারা 69 যদি কোনো অফিসারের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তিনি জারির নির্দেশ হয়, তিনি অধস্তন কোনো কর্মচারী দ্বারা উক্ত সমন জারি করাইতে পারেন। ধারা 80 আসামিকে বা আসামিকে অথবা অপরাধীকে সারমর্ম জানাতে হবে, অথবা গ্রেপ্তারি পরোয়ানা যদি সে দেখতে চায় তাহলে তাকে দেখাইতে হবে। ধারা 81 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 61, 81 আসামিকে অনতিবিলম্বে হাজির করতে হবে অথবা 24 ঘন্টার ভিতরে কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 82 ওয়ারেন্ট কার্যকরী করার সীমানা, অর্থাৎ যে গ্রেপ্তারি পরোয়ানা আদালত থেকে ইস্যু করা হয় সেই গ্রেপ্তারি পরোয়ানা সমগ্র বাংলাদেশে কার্যকরী করা যাবে। ধারা 83 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ। ধারা 84 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ। ধারা 85 পরোয়ানা আমলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পর যদি 20 মাইল দূরে হয় তাহলে তাকে নিকটস্থ থানায় বা পুলিশ সুপার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট রেখে আসা যাবে, তাহলে গ্রেপ্তারি কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে। ধারা 86 আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন, অর্থাৎ 85 ধারা মোতাবেক যখন 20 মাইল দূরে হবে তখন যদি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়, ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। ধারা 86 ধারা 87 হুলিয়া ও হুলিয়া জারির পদ্ধতি। ধারা 88 ক্রোক ও সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ধারা 89 ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান বা প্রত্যর্পণ। ধারা 90 কোন ব্যক্তিকে
সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। ধারা 91, যদি কোনো ব্যক্তি আদালতে হাজির থাকে তাহলে তার নিকট থেকে মুচলেকা নিয়ে আদালতে হাজির করার জন্য বাধ্য করা যায়। ধারা 92, মুচলেকা সম্পাদন করার পর যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়। ধারা 93 ক, বাংলাদেশের বাহিরে সমন প্রেরণ। ধারা 93 খ, বাংলাদেশের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ধারা 93 গ, বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে জারি ও কার্যকরীকরণ। ধারা 94, দলিল বা অন্য কোনো জিনিস দাখিল করার জন্য সমন দিতে পারেন বা লিখিত আদেশ দিতে পারেন। ধারা 95, টেলিগ্রাম ও চিঠিপত্র সম্পর্কিত লিখিত আদেশ। ধারা 96, তল্লাশি পরোয়ানা। ধারা 97, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98, চোরাই মাল, জাল দলিল আছে সেখানে তল্লাশির পদ্ধতি। ধারা 99, এখতিয়ারের বাহিরে তল্লাশি করে যে মালামাল পাওয়া যাবে সেই মালামাল বিলি ব্যবস্থা। ধারা 99 ক, কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। ধারা 99 খ, সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেই তারিখে আদেশ প্রদান করা হয়েছে সেই তারিখ হতে পরবর্তী 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ধারা 99 খ। ধারা 100, বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 101, তল্লাশি পরোয়ানার বিধান বা নির্দেশনা। ধারা 102, আবদ্ধ স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তির তল্লাশির অনুমতি দেবেন। ধারা 103, সাক্ষ্যের উপস্থিতিতে তল্লাশি। ধারা 104, আদালত কর্তৃক আটক করতে পারেন, দলিল দস্তাবেজ বস্তু হাজির করা হবে, আদালত যদি চায় তা আটক করতে পারবেন। ধারা 105, ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির নির্দেশ দিতে পারেন। ধারা 106, দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন। ধারা 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন। ধারা 108, রাষ্ট্রদ্রোহমূলক প্রচারকের নিকট হতে সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 109, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 110, অভ্যাসগত অপরাধের নিকট হতে সদাচরণের মুচলেকা সম্পাদন। তাহলে ধারা 1 হতে ধারা 110 কোনো সমস্যা নাই। তার একটা পরামর্শ ছিল, সেটা হলো স্যার, মানে রিভাইজটা যদি সবাই মিলে কেউ, মানে প্রতিদিন আমি দিলাম 20টা, আপনি দিলেন, তারপর সবাই যদি 20টা ইয়ে করে তাহলে সবার মনে হয় বেশি মনে হবে আমার বিশ্বাস, এবং আপনারও কষ্টটা কম হবে স্যার। সবার মতামত বা আপনার মতামত যেটা হয় আর কি ভালো হয়। 20টা করে আপনারা বলতে গেলে অনেক সময় লাগবে। না, আপনি যেভাবে বলতেছেন ওভাবে হয়তো আমরা বললাম আর কি স্যার। আপনারাও পারবেন, পারবেন না কেন? সময় লাগবে, একটু সময় লাগবে। ওরে স্যার, বললে কি হবে, ওই সবার সামনে বললে তখন জেনে আরো বেশি ঢুকবে আর কি স্যার, এই জন্য। একটা কাজ করা যাইতে পারে ওইভাবে 20টা 5টা 10টা করে না, মনে হ্যাঁ, করেন 1 থেকে 110 পর্যন্ত মাঝে মাঝে আমি ধরলাম হ্যাঁ, যে কেউ 100 দ্বারা বললেন, কেউ 90, কেউ 80, কেউ 70। ঠিক আছে, বিশেষ হ্যাঁ। করে যেগুলা গুরুত্বপূর্ণ ধারা সেগুলো আমি বারবার ধরলাম। না, ধরা বলতে স্যার ওই রিভাইজ আপনি যেভাবে দিলেন না, 1 থেকে 10 পর্যন্ত পড়লেন আপনি দেখে দেখে, নাকি না মুখস্থ স্যার? হ্যাঁ, তো না দেখা। দেখে দেখে তো আমরা মনে করেন ওই প্রথমে যে রিভাইজটা আমরা সবাই মিলে দিলাম আর কি স্যার, আমরা 20টা, আমি 20টা ইয়ে করলাম, আপনি 20টা করলেন, আরেকজন 20টা করলেন, এভাবে পড়লো, এটা বলতেছি।
আমি তো আপনার কথা বুঝতে পারছি। হ্যাঁ ওইভাবে 5 জনকে দিয়ে যদি আমি 100 ধারা কভার করাই, 100 ধারাতে 40 মিনিটের মতো সময় চলে যাবে। আপনাদের দেখে বলতে দিলেও সময় লাগবে। না, তা ঠিক আছে স্যার। কথা বুঝতে পারছেন? জি স্যার। সময় কভার করতে পারবেন না। একটা অথবা করে আর একটা যেটা কাজ বললাম করা আমি, যায় স্যার। যেগুলো গুরুত্বপূর্ণ ধারা, জি স্যার। সেগুলা যদি আমি আপনাদের বারবার ধরি, এই কাজটা হ্যাঁ করা হ্যাঁ যেতে পারে। মানে যেগুলা থেকে প্রশ্ন হইতে পারে, যেগুলা থেকে প্রশ্ন হয়, ঠিক আছে, হ্যাঁ এইগুলো হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বারবার ধরা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে তাই করেন স্যার। যে কোনো একটা যাতে আমাদের উপকারে আসে স্যার, এরকম ইয়ে করবেন না। তাছাড়া আপনারা যদি 5 জন যদি 110টা ধারা বলতে যান, কম করে হলে 30, 35 মিনিট, 40 মিনিট সময় লাগবে। না, ঠিক আছে আপনারা যদি স্যার। দেখাও বলেন, আমি তো না দেখাও বলি, আপনারা যদি দেখাও বলেন, তাও আপনাদের সময় লাগবে। না, ঠিক আছে স্যার, সময়ের ব্যাপারে এটা ঠিক। তবে ঠিক আছে, মাথায় রাখলাম, প্রয়োজন পরে 5টা করে ধরলাম, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা স্যার। আর বই রেখা দিবেন, সাথে সাথে বই রেখা দিবেন। আর যে শীট আছে, আমার শীট পাইছেন? এই তো আপনিও দেননি, কেউ দেয়নি তো স্যার। রিমার কাছে শীট আছে, রিমার থেকে শীট নিয়ে নিন। আচ্ছা স্যার, কালকে নিয়ে নেবো। ধারা 112, আজকের নতুন পড়া। কারণ দর্শানোর আদেশ দিতে পারেন যে ব্যক্তি ফৌজদারি কার্যবিধি আইনের 107, 108, 109 ও 110 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রয়োজন হলে প্রাপ্ত খবরের সারাংশ, মুচলেকার অর্থের পরিমাণ, বলবৎ থাকার মেয়াদ, জামিনদারের সংখ্যা, প্রকৃতি ও শ্রেণী উল্লেখ করে আদেশ দিতে হবে। অর্থাৎ 107, 8, 9 ও 10 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রয়োজন মনে হয়, বা আদালত যদি মনে করেন যে ওই ব্যক্তি এরূপ কেন করছে, বা এরূপ অপরাধ কেন করে, অপরাধগত অপরাধ বা শান্তি ভঙ্গের অপরাধ বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ বা ভবঘুরেমূলক অপরাধ, যে অপরাধগুলো আছে, এরূপ অপরাধ সে কেন করে, সেজন্য তাকে যদি আদালত মনে করে বা ম্যাজিস্ট্রেট মনে করে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে, তাহলে সেই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশে কিছু বিষয় উল্লেখ করতে হবে। যে তার যে অপরাধটা, সে কি অপরাধ করে এলাকায়, সে অপরাধের সারাংশ থাকতে হবে। মুচলেকার অর্থের পরিমাণ, তার কাছে যে মুচলেকা সম্পাদনের কথা বলা হয়েছে 107 থেকে 106 থেকে 110 ধারা, কিন্তু এখানে 107 ধারা থেকে 110 ধারা পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা যায়। ঠিক আছে। সেক্ষেত্রে খবরের সারাংশ থাকবে মুচলেকার অর্থের পরিমাণ, বলবৎ থাকার মেয়াদ, সেই সাথে জামিনদারের সংখ্যা, জামিনদার কোন শ্রেণীর হবে বা কোন প্রকৃতির হবে, বা জামিনদারের সংখ্যা কতজন হবে উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে। ধারা 112, ধারা 112 বোঝা গেল? 107 ধারা থেকে 110 ধারার যে অপরাধী বা আসামি বলতে পারেন, যে আসামি, এই সকল ব্যক্তির নিকট আদালত যদি মনে করে বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এদের থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে, এদেরকে কারণ দর্শানো যেতে পারে যে কি কারণে এরা অপরাধগুলো করে, সেজন্য কারণ দর্শানো যেতে পারে। কারণ দর্শানোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় কারণ দর্শানোর নোটিশে উল্লেখ রাখতে হবে। একটা বিষয় থাকবে, সে যে অপরাধ করে অপরাধের সারাংশ, যে অপরাধটা করে সে অপরাধের সারাংশ, অপরাধের সারাংশটা দেওয়া হবে যেন সে বুঝতে পারে তার কি অপরাধ, কি অপরাধের জন্য তাকে কারণ দর্শানো হয়েছে, সে অপরাধের সারাংশ থাকবে। অপরাধের মুচলেকা, যে মুচলেকা নেওয়ার কথা বলা হয়েছে, সে মুচলেকার অর্থের পরিমাণ উল্লেখ থাকবে, মুচলেকায় অর্থের পরিমাণ উল্লেখ থাকবে, বলবৎ থাকার মেয়াদ,
কতদিন বলবৎ থাকবে, সে বলবৎ থাকার মেয়াদ উল্লেখ থাকবে। জামিনদারের সংখ্যা উল্লেখ থাকতে হবে, জামিনদার কোন শ্রেণীর হবে, কোন প্রকৃতির হবে, জামিনদারের সংখ্যা কতজন হবে, এই বিষয়গুলো উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা যেতে পারে। ধারা 112। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সবার জন্য কি ক্লিয়ার? তাহলে ধারা 112-তে কারণ দর্শানো যেতে পারে বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে। ধারা 112 নোট, মুসলেকার আদেশের প্রাথমিক কাজ হচ্ছে কারণ দর্শানোর নোটিশ, অর্থাৎ 107 ধারা হতে যে 110 ধারায় মুসলেকা সম্পাদনের কথা বলা হয়েছে, মুসলেকা সম্পাদনের প্রাথমিক কাজ হচ্ছে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কারণ দর্শানোর নোটিশে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে: 1, প্রাপ্ত খবরের সারাংশ, যেন সে বুঝতে পারে তার কি অপরাধ, সে কি অপরাধ করেছে, যে অপরাধের জন্য মুসলেকা গ্রহণ করার জন্য নোটিশ প্রেরণ করছে, কারণ দর্শানোর নোটিশ দিছে। 2, অর্থের পরিমাণ থাকবে, যে মুসলেকা সম্পাদন করা হবে সে মুসলেকার অর্থের পরিমাণ থাকতে হবে, কতদিন পর্যন্ত বলবৎ থাকবে তার উল্লেখ থাকতে হবে, জামিনদারের সংখ্যা, শ্রেণী ও প্রকৃতি উল্লেখ থাকবে। ধারা 112। ধারা 113, যে ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে সেই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে বা হাজির থাকে তখনকার পদ্ধতি। যে ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হবে তিনি যদি আদালতে উপস্থিত থাকেন তাহলে তাকে আদেশটি পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ 107 ধারা থেকে 110 ধারার যে অপরাধগুলো আছে সেই অপরাধের আসামিকে যখন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে সেই অপরাধী যদি সশরীরে আদালতে হাজির থাকেন বা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থাকেন তাহলে ওই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশটি পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 113। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে ধারা 112-তে বলছে কারণ দর্শানোর নোটিশ দেয়া যেতে পারে। আর ধারা 113-তে এই কারণ দর্শানোর নোটিশটা যাকে দেওয়া হবে সেই ব্যক্তি বা অপরাধী বা আসামি যদি আদালতে হাজির থাকে তাহলে তার বাড়িতে পাঠানোর দরকার নাই, সে যদি আদালতে হাজির থাকে তাকে জায়গায় পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দেওয়া যাবে, তাহলে কারণ দর্শানোর নোটিশ জারি হয়েছে মর্মে গণ্য হবে। ধারা 113। ধারা 112, ধারা 113 বোঝা গেল না? কোনো সমস্যা আছে থাকলে বলেন। সমস্যা নাই স্যার। ধারা 114। ধারা 113-তে বলা হয়েছে অপরাধী বা আসামি যদি আদালতে হাজির থাকে বা যাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে সেই পদ্ধতি 113-তে। আর 114-তে বলা হয়েছে ওই ব্যক্তি যদি আদালতে হাজির না থাকে অর্থাৎ আদালতে যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হবে। যে ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তিনি যদি আদালতে উপস্থিত না থাকেন তাহলে তাকে আদালতে হাজির করার জন্য সমন ইস্যু করা যেতে পারে, অথবা তিনি যদি হেফাজতে থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট তাকে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। ঠিক আছে? কিন্তু শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে গ্রেপ্তারের জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যেতে পারে। ধারা 114। তাহলে ধারা 114-তে বলছে আসামি যখন আসামি বা অপরাধী বা যাকে কারণ দর্শানো হবে সেই ব্যক্তি যদি আদালতে হাজির না থাকেন তখন কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তাকে আদালতে হাজির করার জন্য সমন ইস্যু করা যেতে পারে,
অথবা সেই ব্যক্তি যদি পূর্বেই পুলিশ হেফাজতে অথবা সরকারি হেফাজতে বা অন্য কোনো হেফাজতে থাকে, তাহলে সেই হেফাজত কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করতে পারেন। অথবা সেই ব্যক্তি যদি বাইরে থাকে এবং সে যদি এলাকার শান্তি শৃঙ্খলা যদি নষ্ট করে, তাহলে তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাইতে পারে বা ইস্যু করা যাইতে পারে। ধারা 114। ধারা 112-তে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা যেতে পারে। ধারা 113, যাকে কারণ দর্শানো হবে সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে, তাহলে তাকে পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 114, সেই ব্যক্তি বা অপরাধী বা আসামি যদি আদালতে হাজির না থাকে, তাহলে তাকে হাজির করার জন্য সমন ইস্যু করতে হবে। সমন ইস্যু করার পরে তাকে হাজির করতে হবে। এছাড়া ওই আসামি অপরাধী বা ওই ব্যক্তি যদি কোনো হেফাজতে থাকে বা সরকারি কোনো হেফাজতে থাকে, তাহলে হেফাজত কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। এবং সেই ব্যক্তি যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করে, তাহলে তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু করা যেতে পারে। এখানে 3টি কাজ 114 ধারায় তাকে হাজির করার জন্য সমন ইস্যু করা যেতে পারে। প্রথম কাজ, তাহলে ধারা 114-তে 3টি বিষয় থাকবে। প্রথম বিষয়টি, ওই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সমন ইস্যু করতে হবে। দ্বিতীয় বিষয়, ওই ব্যক্তি বা আসামি বা অপরাধী যদি সরকারি হেফাজতে থাকে, তাহলে হেফাজত কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন। আরেকটি বিষয়, ওই ব্যক্তি যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করেন, তাহলে তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যেতে পারে। ধারা 114। ধারা 112-তে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9, 10 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া লাগতে পারে, তখন ওই ব্যক্তির অপরাধের সারমর্ম, মুচলেকার অর্থের পরিমাণ, বলবৎ থাকার মেয়াদ, জামিনদারের সংখ্যা প্রকৃতি শ্রেণী উল্লেখ করে নোটিশ দিতে হবে। 113-তে বলা হয়েছে, যাকে ওই নোটিশটি দেওয়া হবে বা যে ব্যক্তিকে বা যে অপরাধীকে, সে যদি আদালতে হাজির থাকে, তাহলে তাকে আদালতে পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 114-তে বলা হয়েছে 3টি বিষয় লক্ষণীয়। এখানে আসামি যদি আদালতে হাজির না থাকে, তাহলে তাকে হাজির করার জন্য সমন ইস্যু করা যেতে পারে। 2, কোন সরকারি হেফাজতে থাকলে হেফাজত কর্তৃপক্ষকে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। 3, সে যদি এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে বা দেখা দেয়, তাহলে তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যেতে পারে। ধারা 114। ধারা 112, 13, 14 কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। তাহলে ধারা 115, কারণ দর্শানোর আদেশের অনুলিপি সমন বা পরোয়ানার সাথে প্রেরণ করতে হবে। ঠিক আছে? কারণ দর্শানোর অনুলিপি 112 ধারার যে কারণ দর্শানোর যে নোটিশটা আছে, সেই নোটিশের অনুলিপি সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানার সাথে প্রেরণ করতে হবে। এখানে 114 ধারায় বলা হয়েছে হাজির করার জন্য সমন ইস্যু করা যাবে, সেই সাথে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু করা যাবে। আর 112 ধারাতে বলা হয়েছে কারণ দর্শানোর নোটিশ। তাহলে 115 ধারায় ফৌজদারি কার্যবিধি আইন 114 ধারার সমন বা পরোয়ানার সাথে ফৌজদারি কার্যবিধি 112 ধারার কারণ দর্শানোর আদেশের অনুলিপি সাথে প্রেরণ করতে হবে। সমন বা পরোয়ানা জারিকারক অফিসার জারির ক্ষেত্রে অবশ্যই অপরাধীকে নোটিশের অনুলিপি দিবেন বা তাকে প্রদান করবেন, যেন সে বুঝতে পারে তাকে কোন অপরাধের জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ধারা 115। ধারা 115-তে বলছে 114 ধারায় যখন সমন ইস্যু করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু করা হবে, সেই গ্রেপ্তারি পরোয়ানা বা সমন
যে পুলিশ অফিসার অথবা যে ব্যক্তি বা যে জারিকারক অফিসার জারি করবেন, তিনি জারি করার ক্ষেত্রে অবশ্যই 112 ধারার নোটিশ, কারণ দর্শানোর নোটিশের একটি অনুলিপি সাথে নেবেন। সাথে নিয়ে ওই ব্যক্তির কাছে যখন যাবেন সমন জারি করার জন্য অথবা তাকে গ্রেফতার করার জন্য, তখন এই কারণ দর্শানোর একটি অনুলিপি তাকে প্রদান করবেন, যেন সে বুঝতে পারে তাকে কি জন্য সমন ইস্যু করা হয়েছে অথবা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ধারা 115, ধারা 115 বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ধারা 112-তে বলছে কারণ দর্শানোর নোটিশ। ধারা 113, ওই ব্যক্তি আসামি বা অপরাধী যদি আদালতে হাজির থাকে তাহলে তাকে পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 114-তে বলছে যদি অনুপস্থিত থাকে, আদালতে যদি হাজির না থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে হাজির করার জন্য সমন ইস্যু করা যাবে। যদি সরকারি হেফাজতে থাকে, হেফাজত কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। সে যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করে বা নষ্ট করার কোনো সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, তাহলে তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। 114 ধারা। ধারা 115-তে বলা হয়েছে যখন 114 ধারায় সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হবে, এবং এই সমন ও গ্রেপ্তারি পরোয়ানা যে পুলিশ অফিসার অথবা যে অফিসার বা যে ব্যক্তি জারি করবেন, তিনি জারি করার ক্ষেত্রে 112 ধারার নোটিশের একটি অনুলিপি সাথে নেবেন এবং ওই অপরাধীকে বা আসামিকে বা ব্যক্তিকে কারণ দর্শানোর একটি অনুলিপি প্রদান করবেন। ধারা 115। ধারা 116, ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দেওয়ার ক্ষমতা। এই ক্ষমতাটা একমাত্র জেলা ম্যাজিস্ট্রেটের বা ম্যাজিস্ট্রেটের। শান্তি রক্ষার জন্য যাকে কারণ দর্শানো হয়েছে, ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগতভাবে হাজির না হয়ে উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য অনুমতি দিতে পারেন। কথা শোনা যায় না স্যার, কথা শোনা যাচ্ছে না। 116 ধারায় বলা হয়েছে যে অপরাধী বা আসামি বা যে ব্যক্তির কার্যক্রম যে আদালতের কাছে অথবা যে ম্যাজিস্ট্রেটের কাছে চলমান, সেই ম্যাজিস্ট্রেট যদি চায় ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হাজির না হয়ে উকিলের মাধ্যমে বা উকিলের মারফত হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 116। ঠিক আছে? মানে যে ব্যক্তি অপরাধ করছে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে রেহাই হওয়ার জন্য রেহাই দিতে পারেন। রেহাই দিয়ে তিনি উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন বা অনুমতি দিতে পারেন। ধারা 116। কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ধারা 116 নোট, সদাচরণের জন্য মুচলেকা দিতে যাকে আদেশ দেওয়া হয়েছে তাকে অত্র ধারার সুযোগ দেওয়া যায় না। অর্থাৎ 108, 9, 10 ধারায় যাকে সদাচরণের জন্য মুচলেকা সম্পাদনগত ভাবে হাজির হতে যদি কখনো প্রশ্ন হয়, ম্যাজিস্ট্রেট কোন অপরাধীকে বা আসামিকে বা ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের পরেও ব্যক্তিগতভাবে হাজির হতে রেহাই দিতে পারেন। তাহলে এখানে মোট হবে 107 ধারা। আর রেহাই দিতে পারেন না কোন মুচলেকা সম্পাদনের পরে, সেটা হবে 108, 9, 10 ধারা। অর্থাৎ সদাচরণের ক্ষেত্রে, সদাচরণের ক্ষেত্রে যে আসামির বা অপরাধীর বা যে ব্যক্তির মুচলেকা সম্পাদন করা হয়েছে সেই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হাজির হতে রেহাই দিতে পারেন না। ঠিক আছে? 116 ধারা, তাকে এই 116 ধারা সুযোগ দেওয়া যায় না। ধারা 116।
ধারা 112 কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে। ধারা 113 ওই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে তাহলে তাকে পড়ে শোনানো যেতে পারে এবং বুঝিয়ে দেওয়া যেতে পারে। ধারা 114 যদি হাজির না থাকে সমন ইস্যু করা যাবে। যদি আইন শৃঙ্খলা বা সরকারি হেফাজতে থাকে তাহলে তাকে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। ধারা 115 সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারিকারক অফিসার নোটিশের একটি অনুলিপি নেবেন এবং ওই ব্যক্তিকে প্রদান করবেন। ধারা 116 ব্যক্তিগত হাজিরা হতে ম্যাজিস্ট্রেট রেহাই দিয়ে উকিলের মারফত বা উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন, কিন্তু সদাচরণের যদি মুচলেকা সম্পাদন করা হয় সেক্ষেত্রে এই অপরাধীকে 116 দ্বারা সুযোগ দেওয়া যাবে না। ধারা 117 খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান। এতক্ষণ 106 ধারা থেকে 116 ধারা পর্যন্ত যে কার্যক্রম, যে খবরের বিষয় নিয়ে কার্যক্রম, অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করছেন সেটা শান্তি রক্ষার জন্য অথবা সদাচরণের কোনো অপরাধ, সেই ব্যক্তির খবরের যে অংশটি ম্যাজিস্ট্রেট পাইছেন সেই খবরটি অনুসন্ধান করতে হবে। ধারা 117। ঠিক আছে? ম্যাজিস্ট্রেট যে খবরের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করবেন উক্ত খবরের বিষয়টি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করবেন এবং প্রয়োজনে আরো সাক্ষ্য গ্রহণ করবেন। ধারা 117। তাহলে ম্যাজিস্ট্রেট এখানে 106 ধারা থেকে 116 ধারা পর্যন্ত যে কার্যক্রম সম্পূর্ণ করবেন সেই খবরের বিষয়টি তিনি সত্যতা যাচাই করবেন বা অনুসন্ধান করবেন ধারা 117-তে। ধারা 117-তে তিনি অনুসন্ধান করবেন এবং ওই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। ধারা 117। ধারা 112 থেকে 117 কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, এখন এগুলো মুখস্থ করা লাগবে, এটা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এখন এগুলো মুখস্থ করতে হবে স্যার, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। আমার তো মনে হয় একবার অথবা দুইবার যদি লেখেন ক্লিয়ার হবে। জি স্যার, ইনশাল্লাহ লিখবো নি। আমি তো বুঝাই, বুঝতে পারেন? জি স্যার, বুঝতে পারি, সমস্যা নাই। টোটাল জিনিসটাকে বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। না বোঝার ভিতরে কোনো জড়তা থাকে? আমার তো থাকে না, রিমা সাথী, এরা থাকে নাকি, এরা তো কোনো কথাও কয় না স্যার। এনারা বাইসে আছে না মারা গেল, এরা এরা তো শোনা লাগবে। নাসির ভাই আছে, সব একদম শুনতেছে, একটু কথাবার্তা করলে বোঝা যায় যে ক্লাস করতেছে। আর সমস্যা নাই এখানে। এই যে কেউ ক্লাসগুলো বলেনি যে হচ্ছে অসুস্থ, তো তাই কথা হচ্ছে না। প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয়। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে এর ভিডিও দেখে নিতে পারবেন। আমি বেশিরভাগ ভিডিও ইউটিউব চ্যানেল আছে সেখানে দেই, না হলে বিশেষ করে অস্ত্র আইনের গুলো আমি ফেসবুকে দিতেছি, ইউটিউব চ্যানেলেও আছে, ফেসবুকেও দিতেছি। আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারেন। যদি কোথাও পড়ার সময় দেখেন যে বুঝতে সমস্যা হয় তাহলে এই কথাগুলো পুনরায় শুনতে পারবেন। সেজন্য এগুলো রেকর্ড করা হয়। ঠিক আছে? রেকর্ড কার্যক্রম ইনশাল্লাহ চলবে একটানা সামনের 25 সাল পর্যন্ত। ঠিক আছে? তবে একটু মনোযোগ সহকারে পড়েন। আর আগের যদি যার পড়া নাই ধারা 1 থেকে 100 পর্যন্ত যার আগের পড়া নাই তিনি অবশ্যই দৈনিক 2টা 3টা 4টা করে ধারা আগের থেকে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, প্রয়োজন পড়লে সেই ব্যক্তি 10 মিনিট আগে এসে হাজির হবেন যে আমাকে এই 10 মিনিটের ভিতরে একটা কি 2টা ধারা একটু বোঝান স্যার, আমি বোঝাবো। ঠিক আছে? সে 10 মিনিট একটু আগে আসার চেষ্টা করবেন। আর সবার ক্ষেত্রেই বলি 10টা বাজার 5 মিনিটে সবাই ঢুকবেন। 10টা বাজার 5 মিনিট আগে সবাই ঢুকবেন, চেষ্টা করবেন। ঠিক আছে?
যে না পারবেন ওই টাইমটা 10-15 মিনিট রিভাইজ দেওয়া হয়, কোনো সমস্যা নাই। আপনি যেন মূল আইনটা ধরতে পারেন, দৈনিক যে নতুন নতুন আইন বোঝানো হয় বা যেগুলো পড়ানো হয় সেগুলো যেন আপনি ধরতে পারেন, বেশি সময় লেট করবেন না, ঠিক আছে? যেন নতুন পড়া যেন ছাড়া না পড়ে। কথা বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। শুধু একজনই বোঝে, বাদ বাকি আর কেউ বোঝে না। জি স্যার, বুঝতে পারছি। আর আগামীকাল সকালের ক্লাস ঠিক 6টা 40 মিনিট, ঠিক 6টা 40 মিনিট, ঠিক আছে? 40 মিনিটের 5 মিনিট আগে সব ঢুকে পড়বেন। আমি মোটামুটি 5-7 মিনিট আগে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সবাই লিঙ্কে ঢুকে যাবেন। ঢুকে প্রয়োজন পড়ে 5 মিনিট নিজেরা গল্প করবেন, ঠিক আছে? স্যার, রাকিব হুজুর মানুষ, তাও দেরি করে কে? রাকিব মনে হয় পরে আবার ঘুমায়। আমি রাকিব কষ্ট আমি করে না, নামাজ বেশি কষ্ট পড়ে করে লাগবে না ভাই। আচ্ছা, ঘুমায় যায়। ওই যে বাচ্চা আছে, বাচ্চা মনে করেন ঘুমাতে যায় না দিনের বেলা। না, রাতে সমস্যা নাই, কিন্তু দিনের বেলা ঘুমাতে দেয় না বাচ্চা। এই জন্য এই ফজর নামাজ পড়ে আবার ঘুমায় যেতে হয়। তারপরে চেষ্টা করবো নি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করেন, 1 বছর চেষ্টা করেন, দেখেন কি হয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।